রংপুর জেলার পাগলাফির থানার কোনো একটা গ্রামে। আমি সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করছি না। তো নানির বয়স তখন মানে সবে মাত্র বিয়ে করেছে, আর গ্রামের মধ্যে তো তখন অনেক কম বয়সে বিয়ে দেওয়ার প্রচলিত ছিল। তো সেই অনুযায়ী নানি অনেক ছোট একটা মেয়ে, তারপর তার বিয়ে দেওয়া হয়েছে। তো বিয়ের পর যখন তার বাচ্চা হয় আর কি, মূলত তখন থেকে হয়তোবা সেই ঘটনাটি ঘটে। আমরা সকলেই জানি যে গ্রামের ওয়াশরুমগুলো সচরাচর বাসা থেকে একটু দূরে হয়ে থাকে। তো সেরকম আমার নানি একটা দিন মানে একদিন ওয়াশরুমের কাজে আপনার ইয়াতে যাচ্ছিল, মানে ওয়াশরুমে যাবে। তো এমন অবস্থায় মানে ওয়াশরুমটা ছিল কিন্তু বাসঝাড়ের কাছাকাছি, মানে ওয়াশরুম থেকে বাসঝাড় দেখা যেত। তো বাসঝাড়ের ওদিকে সচরাচর এত লোক থাকে না, আর ওই বাসঝাড়ের ওখানে অনেকের মুখ থেকে প্রচলিত ছিল তখনও যে অনেক খারাপ কিছু হয়। তো যাই হোক, আমি ওই ঘটনাগুলো আজকে বলবো না, আমি জাস্ট আমার নানির সাথে ঘটা ঘটনাটি বলবো। সেটা হচ্ছে আমার নানি যখন ওয়াশরুমের কাজে ওয়াশরুমে যায়, দেন তখন ওয়াশরুমে যাওয়ার সময় কিছু একটা দেখে, মানে ভালোভাবে আমাকে বিবরণ করেনি, তো তবুও যতটুকু বুঝতে পেরেছি মানে চকচকা কিছু একটা, লাইক যেমন আমরা অন্ধকারের মধ্যে কোনো মূল্যবান রত্ন পেলে যেরকমটা হয় আর কি। তো ওই রকম নানি মনে করছে এরকম কিছু একটাই হবে। তো তিনি তখন কোনো কিছু না ভেবে আরো কৌতূহল হয়ে সেই জিনিসটি দেখার জন্য যেতে থাকে। তো জায়গার বিবরণটা দিলে হয়তো বুঝবেন, মানে জায়গার বিবরণটা হচ্ছে যে অনেক বড় একটা প্লেস। সেই বড় প্লেসে আপনার পুরোটাই হচ্ছে যে বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের সামনের দিকে মানে সাইডের দিকে দুইটা একসাথে জয়েন্ট দিঘি ছিল, দিঘি যেটাকে আমরা পুকুর বলে থাকি আর কি। তো এই পুকুরে মাছ চাষ তখন হচ্ছিল না, কিন্তু বাঁশঝাড়ের ভিতরেই একটা মেঠো পথ গিয়েছিল আর কি। তো এখন নানি যখন ওয়াশরুমের কাজ করার জন্য আপনার ওয়াশরুম থেকে বের হলো আর কি, তো বাড়িতে আসার আগেই একটা সেই জিনিসটা যখন দেখতে পেলো, দেখার পর সেই জিনিসটার কাছে গেল আর কি, যে দেখি জিনিসটা কি। মানে নানির বিবরণ অনুযায়ী তিনি কোনো মূল্যবান জিনিস মনে করে কৌতূহল বশত সেই জিনিসটি দেখার জন্য গিয়েছিল। তো ঠিক তখন তিনি যেতেই থাকেন, যেহেতু বাসঝাড়টা অনেক বড় ছিল। তো তিনি কতটুকু সময় হেঁটেছেন তার ঠিক মনে নেই, মানে অন্ততপক্ষে আধা ঘন্টারও বেশি সময় ধরে তিনি হেঁটেছিলেন। তো মানে তারপর ওনার ভান আসলো কি আমি এত দূর থেকে এতক্ষণ থেকে কোথায় যাচ্ছি। তো তারপর তিনি সেই জিনিসটি আর পেলেন না, সবকিছুই নিস্তব্ধ। আর আমরা সকলেই জানি গ্রামে 10টা 11টা মানে অনেক অনেক মানে গভীর রাত এক প্রকার বলতে গেলে, কেউ চলাফেরা করে না, কারো আনাগোনা থাকে না, আর সেটা তো আরো বাঁশঝাড় অনেক বড়। তো এখন নানি কি করবে এমন সময় বুঝতে পারছে না। তো ওই জিনিসটিকে খোঁজার পর ওনার আর কোনো কিছু দেখতে পাচ্ছে না, মানে উনি মনে করতেছে যে ওনার আশেপাশে কেউ আছে, ওনাকে দিকে তাকিয়ে আছে আর ওনাকে ফলো করছে। এখন যেহেতু উনি ওখানে ছোট থেকে বড় হয়েছে, অতঃপর ওনার রাস্তা সব চেনা ছিল, তো তিনি কোনো কিছুই মনে করতে পারছিলেন না। তার মনে হচ্ছিল যে তিনি যেন অন্য একটা পৃথিবীতে চলে আসছে, গোলক ধাঁধার মতো। তো এখন কি করবে এমন অবস্থায়, তিনি কোনো রকম দোয়াও মাথায় আসছে না। তো এখন উনি ওনার পথ না চেয়ে মানে উনি দিক বিদিক ছোটা শুরু করলো। তো এমন অবস্থায় উনি পথ হারিয়ে ফেলছেন, আর ওনারকে কেউ যে নোটিস করছে, লক্ষ্য করছে, এটা তিনি অনেক আগে বুঝতে পেরেছেন। কারণ কি একটা মানে ওনার বিবরণ অনুযায়ী আমি বলছি, মানে কি একটা ছায়া মূর্তির মতো বারবার ওনার পাশ কেটে চলে যাচ্ছে। আর ওখানে একটা না অনেকগুলো ছায়া মূর্তি ছিল। এখন আমি বলার সময় আমার লোম খাড়িয়ে যাচ্ছে। এখন যাদের বিশ্বাস করার ব্যাপার তারাই বিশ্বাস করবে, আর এটা সত্য একটা ঘটনা। যাই হোক, তো উনি এখন কি করবে এমন সময় উনি ভেবে না পেয়ে উনি দিক বিদিক দৌড়াদৌড়ি করা শুরু করলো।
তো দৌড়াতে দৌড়াতে উনি একটা পর্যায়ে কোনো রকম মানে কারো আনাগোনা পাচ্ছে না, কারো দেখা পাচ্ছে না, বাড়িটাও কোথায় উনি খুঁজে পাচ্ছে না। তো এমন অবস্থায় উনি পরে আল্লাহর রহমতে মানে ওনার সূরা ততক্ষণে বলতে পারছে। তো আয়াতুল কুরসি পড়তে পড়তে তিনি বাড়ির দিকে রওনা করছে। আর ঠিক তখন মানে উনি ওনার ঠিক চেনা যে পথটা ওটা উনি পায়, খুঁজে পেয়ে উনি ওনার বাড়ির দিকে আসবে। তো বাড়ির দিকে আসতে গিয়ে দেখে যে মানে কোন একজন মানে ওই অবয়বটার বিবরণটা উনি যেরকম ভাবে দিয়েছেন সেটা হচ্ছে যে একজন মানে ঘোমটা পরা, সাদা শাড়ি পরা, হ্যাঁ। তো ওই দিঘির সাথেই মানে বাড়িটা ছিল যে দিঘির সাথেই, আর দিঘির ওপাশে ছিল অনেকগুলো মানে বাঁশঝাড়। তো উনি কি করছে, যখনই ওই চেনার দিঘিটার কাছে আসার পর দেখে যে কোন একটা অবয়ব তার দিকে তাকিয়ে আছে। তো এখন উনি দেখেও তখন মানে গ্রামের মানুষ যেহেতু অনেক সাহসী, তো উনি কি করছে, উনি কিছু না ভেবে উনি না দেখার ভান করে বাড়িতে চলে আসছে। তো আসার সময় পিছন থেকে অনেক কুকুর এবং শিয়াল ডাকাডাকি করছিল। তো 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 উনি ওই সব আওয়াজগুলোকে অত পাত্তা না দিয়ে বাড়িতে চলে আসে। তো আসার পর এখন যেহেতু সবেমাত্র মানে বিয়ে করার কয়েক বছর পর ওনার তখন আর কি বাচ্চা ছিল, বেবি ছিল মনে হয় 2-3টা। তো আমার আম্মুর তখন জন্ম হয় না আর কি। তো যাই হোক, উনি অনেক জোরে চিৎকার করে ওনার হাজবেন্ডকে মানে আমার নানাকে, বাট তখন নানা তো বের হয়ে আসে কি হয়েছে কি ব্যাপার। আর গ্রামের মানুষ সকলেই তো অবগত থাকে যে সচরাচর মানে ভূতুরে কাহিনী তাদের সাথে প্রতিনিয়তই হতে থাকে। তো নানা যখন ওনাকে মানে নানিকে বলল যে কি হয়েছে, তুমি কেন কোথা থেকে আসছো আর এত রাতে কি করছো, তখন মানে এত রাতে বলতে গেলে অত লং টাইম না, উনি ওয়াশরুমে গিয়েছিল আপনার 10টার দিকে, আর আস্তে আস্তে আপনার টাইম লাগে এই 11টা কিংবা 10:30 এরকম একটা টাইম। তো এই এতক্ষণ টাইমে উনি এই হরর ফিলটা করেছিল আর কি, নতুন অভিজ্ঞতার শিকার হয়েছিল। তো নানা ওনাকে যখন প্রশ্ন করে যে কোথা থেকে আসছে, তখন উনি ঘটনা খুলে বললেও নানা বিশ্বাস করতে নারাজ, মানে ওনার কাছে এগুলো বিশ্বাস হচ্ছিল না। তো তখন কি করে ওদিনকার মতো নানি আপনার ঘরে এসে শুয়ে পড়ে। এরপর থেকে ওনার সাথে আসলে মূলত ঘটনাগুলো শুরু। সেই ঘটনাগুলো হচ্ছে যখনই উনি ঘরের মধ্যে একা থাকতেন। সচরাচর আমরা কি জানি মানে গ্রামের মানুষগুলো বাজারের মধ্যেই বেশি সময় কাটায়, পুরুষগুলো আর কি। আর মহিলাগুলো হচ্ছে যে আপনার রান্না বান্না করে ফ্যামিলির জন্য রান্না বান্না করে হয় দেন তাদের হাজবেন্ডের জন্য রেখে, এরকম একটা ঘটনা আর কি। তো নানি রান্না বান্না সেরে তার বাচ্চাকে নিয়ে মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো শুয়ে পড়েছে যখন, নানা তো ততক্ষণও মানে বাড়ির বাহিরে, মানে উনি এখনো বাড়িতে আসেনি। তো তখন নাকি নানার সাথে একটা ঘটনা ঘটে, তো ওটা উনি শেয়ার করে আর কি এই ঘটনার পর। তো নানা যখন বাড়িতে আসা শুরু করে তখন উনি একটা কুকুরকে দেখে। সচরাচর আমরা যে কুকুরগুলো দেখি সাইজে এত বড় হয় না, এবং সেই কুকুরগুলো আপনার একটা মানে সাধারণ সাইজ এত হিংস্রতম দেখা যায় না। কিন্তু নানা যে কুকুরটিকে দেখেছিল সেই কুকুরটি হচ্ছে আপনার অনেক মানে এই কুকুরগুলো স্বাভাবিক কুকুরের চেয়ে অনেকটা লম্বা এবং খুবই হিংস্র, মানে নানাকে এখনই চিবাই খাই ফেলবে এরকম একটা অবস্থা। তো নানা কি করলো, বুঝতে পারলো যে ওইটা আসলে কোনো স্বাভাবিক কুকুর নয় এবং নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু ঘটতে চলছে এরকম একটা অবস্থা। তো উনি কি করলো, বেশি কিছু না করে মানে যেহেতু সাহসী, উনি না দেখার ভান করে দোয়া দরুদ মনে পড়তে পড়তে বাড়ির দিকে আসলো। যখনই কুকুরটাকে মানে পাশ কাটালো তখনই কুকুরটি অনেক জোরে জোরে চিৎকার করা এবং মানে তাকে চিবাই খাই ফেলবে এরকম একটা অবস্থা। তো ওই কুকুরটার যদি বিবরণ আরেকটু দিই তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। মানে কুকুরটা ছিল একদম সচরাচর মানে কুকুরগুলো কি হয় আলাদা আলাদা কালার হয়ে থাকে, কালো, সাদা কিংবা হলুদ, লাল, কিন্তু সেই কুকুরটি একদম পুরো সাদা কালার ছিল। চোখগুলো ছিল একদম টকটকে লাল, মানে লাগে যে আগুন বের হচ্ছে এরকম একটা চোখ। আর দাঁতগুলো ছিল অত্যন্ত ভয়ানক। আসলে সেটা আসলে কুকুর নাকি আমি আসলে ঠিক পরে মানে করতে পারিনি, কারণ আদারওয়াইজ কুকুর তো এরকমটা হয়ে থাকে না।
তো যাই হোক, সে কুকুর নানার দিকে খুবই দৃষ্টি মানে এমন দৃষ্টি দেয় এবং নানাকে কামড় দিবে এরকম ভাবে তার দিকে ছুটে আসে। ধেয়ে আসার পর নানা কি করে, একটা মানে বুঝার পরেও কি করে, উনি দোয়া দরুদ পড়ে ইট মারে, ইট একটা ওই কুকুরের দিকে ছুড়ে দেয়। তো কুকুরের গায়ে লাগে, কুকুর একটু দূরে গিয়েও তারপরও সেই সব ভয়ানক গর্জন করছিল। তো নানা তারপর সেই ঘটনার পর উনি আর সচরাচর মানে অনেক ভয় পেয়ে যান এবং যত তাড়াতাড়ি পারেন দোয়া দরুদ পড়ে বাড়িতে চলে আসেন। এসে নানিকে ডাকেন, নানি বের হন। আর নানি বের হওয়ার পর মানে গোসল করিয়ে দেয় নানাকে, মানে নানা গোসল করে তখন একটা জিনিস প্রচলিত ছিল যে লোহা গরম করে আপনাকে মানে লোহা গরম করে সেক দেওয়ার জন্য, তাহলে নাকি আর মানে এই রকম খারাপ কিংবা দুষ্ট জিন ভূতের আচরণ হয় না। তো ওই রকম সচরাচর মানে নানি লোহা গরম করে একটু সেক দিয়ে বাসার মধ্যে শুলো। তো সেই দিনকার রাতের মতো আর কোনো কিছু হয়নি। এরপর থেকে মানে কন্টিনিউ ঘটনা ঘটতেই থাকে। তো এর পরের দিনের ঘটনা মানে এইরকম দিনে একটি ঘটনা বলি। তো ওই দিনের পর থেকে মানে এগুলা তো সিম্পল ভাবে নেয়, তারা কোনো রকম ডাক মানে কোনো হুজুরকে দেখায় না, কবিরাজকে দেখায় না, আর গ্রামেই তো ব্যাপার, এগুলো স্বাভাবিক। তো পর থেকে আরো মানে খারাপ অবস্থা কিংবা অভিজ্ঞতার শিকার হয় আর কি নানি। দেন নানি যখন রান্না করছিল, রান্নাঘর থেকে নানি আপনার রান্না শেষ করে তার বাচ্চাদেরকে খাইয়ে এবার ঘুমাতে যাবে। ঠিক এমন অবস্থায় মানে নানি ফিল করলো যে কেউ নানিকে ডাকছে। কিভাবে ডাকছে? অনেক ধীরে এবং অনেক ধীরে ধীরে ডাকছে, মানে যাতে মনোযোগ দিলে বোঝা যায় এরকম ভাবে ডাকছে। তো নানির যে বাড়িটি ছিল ওইটি কোনো পাকা বাড়ি ছিল না, টিনের বাড়ি ছিল। তো এই জন্য আঙ্গিনার মধ্যে একটু জায়গা ছিল, মানে আঙ্গিনা থেকে কেউ দাঁড়ালে অথবা কেউ কিছু ডাক দিলে ওইটা শোনার কথা। তো এখন নানির কাছে মনে হলো যে নানার ডাক। তো উনি কি করছে, মানে নানা তো ততক্ষণও বাহিরে বাজারে। তো নানি দরজা খুলে মানে যখনই দরজাটা খুলেছে তখন দেখে যে আঙ্গিনার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক ওই বুড়িটার মতো আর কি, মানে পুরো সাদা শাড়ি, আর সাদা শাড়ি তো, আর চোখগুলো দেখা যাচ্ছে না, মুখও দেখা যাচ্ছে না, ঘুমটা দিয়ে ঢাকা। আর সচরাচর ওইরকম ড্রেস পরে কেউ রাতের বেলা বের হয় না। তো নানি দেখে খুবই ভয় পায়, পেয়ে তিনি আর কিছু না বলে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পর নানা আসে, নানা আসার পর সব স্বাভাবিক, কোনো আর ঘটনা ঘটেনি। এরপর মানে সচরাচর এরকম ঘটনা ঘটতেই থাকে। মানে নানি কি করে, এর পরের দিন আবার যখন খেয়ে দিয়ে ঘুমাতে যাবে তখন একটু রাত করে আর কি, মানে তখন সময়টা হবে আপনার 1টা কি 15 মানে 12:30 থেকে 1টা এইরকম একটা সময়ের মধ্যে। তো তার ফ্যামিলি মেম্বার তখন সবাই নিয়ে ঘুমাচ্ছিল। তো বাড়ির মধ্যে মানে তার যেই রুমটা ছিল ওই রুমের মধ্যে কারো উপস্থিতি বোঝা যাচ্ছিল, কারণ উনি অনেক শব্দ করতেছিল, কে, ওই অবয়বটা। তো ওই শব্দে ঘুম ভেঙে যায় নানির। তো নানি একটু দেখে, যে উঠে দেখে কোথায় কি আছে, কি হচ্ছে। তো উনি অত পাত্তা না দিয়ে উনি ভাবেন যে বিড়াল হয়তোবা, তো উনি আবার ঘুমিয়ে পড়েন। তো যখনই শুয়ে পড়বে মানে ঘুম আসার মতো অবস্থা, মানে ঘুম তো ঘুম অবস্থার মধ্যে দেখে যে কেউ তার পা টাচ করেছে। ঘটনাগুলো একদম পুরো সত্যি, আসলে বিশ্বাস করতে আপনাদের হয়তোবা কষ্টকর মনে হতে পারে, কিন্তু যার সাথে ঘটে ঘটনাটি আসলে তার কাছে সত্যি থেকে যায়। তো উনি আমাকে এভাবে বর্ণনা করেছেন, মানে ওনার পায়ের মধ্যে কেউ টাচ করছে। তো উনি মানে ডিরেক্ট ঘুম থেকে এক প্রকার লাফিয়ে উঠে দেখে যে কি হলো। তো উনি দেখে যে কোনো কিছু না, মানে কিছু নেই সামনে। তো এখন উনি বলে যে না, আমার তো ভুল হওয়ার কথা না। তো উনি নানাকে ডাকে, নানা উঠে দেখে কিছু পায় না। পুরো ঘর পুরো বাড়িটা তন্ন করে খুঁজে দেখে কেউ নেই। তো এখন কি করবে? ওদিনের মতো নানির আর অত বেশি ঘুম হয়নি। তো নানি ওদিনের মতো যখন নানি ঘুমিয়ে পড়ে ওই রাতটাতে আর কোনো প্রবলেম হয় না। তো এরপর থেকে মানে এর 2-3 দিন পরে যখন নানির আবার শুয়ে তাদের
মানে পারিবারিক কাজ শেষ করে, রান্না বান্না শেষ করে খেয়ে দিয়ে ঘুমায়। তো ঘুমাতে গিয়ে দেখে যে মানে উনি ফিল করে যে বেড়ার ফাঁক, মানে বেড়ার মধ্যে তো আমরা গ্রামের অঞ্চলে কি দেখি, মানে যেসব বাড়িগুলো মানে টিন দিয়ে তৈরি হয় সেগুলোর মধ্যে আপনার একটু একটু কিন্তু ইয়া থাকে, মানে দেখা যায় বাইরে থেকে কেউ উকি দিলে দেখা যায়, আবার ভিতর থেকে উকি দিলে দেখা যায়। তো ওইখান থেকে নানি ফিল করে, মানে নানি বুঝতে পারে ভালোভাবেই যে কেউ একজন তার বেড়ার কাছে দাঁড়িয়ে আছে এবং সেই বেড়া থেকে তাদের দিকে তাকিয়ে আছে। তো নানি মানে তখন বুঝতে পারে, যেহেতু তার সাথে আগে এসব ঘটনা ঘটেছে, তিনি একটু মানে স্বাভাবিক হয়ে গেছে আর কি। তো উনি কি করে, ওই ঘটনার পর সোজা বাড়ি থেকে বের হয়, হয়ে দেখে যে কেউ আসে কিনা, মানে উনি ভাবে যে হয়তোবা চোর কিংবা অন্য কেউ আসছে। তো ওই জন্য উনি বের হয়, কিন্তু দেখে না। তো নানি খুবই সাহসী ছিল। এরপরেও নানি ভাবে যে এটা শেষ দেখতে হবে। তো উনি কবিরাজের কাছে তারপরেও যাননি, এবং এরপর যখন এরকম ছোটখাটো ঘটনা আরো ঘটা শুরু হয়, মানে ঘটতে থাকে, তো নানি এরপর একটু মানে বাধ্য হয়ে কবিরাজের কাছে যায়। গিয়ে বলে, কবিরাজ তাকে, মানে গ্রামের অঞ্চলের কবিরাজ তো, আর যেহেতু ক্ষতি হচ্ছে না সেহেতু নানিও এত বেশি ইয়া করে না, মানে কবিরাজ বলে যে এগুলো এত ইয়া না, উনি ওই অশরীরী কিংবা ওই জিনটা তোমাকে কোনো ক্ষতি করবে না, ঠিক আছে, ও হয়তোবা তোমার সাথে থাকবে, যেহেতু তুমি ওকে খারাপ জায়গার মধ্যে দেখেছো, মানে ওই জিনটা যে খারাপ এটা ঠিক, কিন্তু যেহেতু তুমি ওর কোনো ক্ষতি করোনি, অতঃপর ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো নানি ওগুলো শুনেও, এখন যাই হোক, মানুষের তো স্বাভাবিক লাইফ প্রয়োজন, তো নানিও ঠিক ওই রকম মানে এরপর ভাবে যে ওই অশরীরীর কোনো একটা কিছু করতে হবে। তো উনি একদিন রাতে ঘুমোয়, মানে ঘুমানোর আগে ভাবে যে আজকে ঝাড়ু নিয়ে শুবে আর কি। তো যেহেতু গ্রামের মানুষ একটু সাহসী, তো উনি কি করে ঝাড়ু নিয়ে শুয়ে পড়ে, শুয়ে ঘুমানোর ভান ধরে থাকে। তো ঠিক আগের মতো যখন তার পায়ে স্পর্শ আসে, তখন উনি ঝাড়ু নিয়ে একদম মানে এক প্রকার ঝাড়ু পিঠা বলে যাকে, উনি ঝাড়ু এদিক ওদিক ঘুরানো শুরু করে এবং তিনি ঝাড়ুকে আরো ইয়া করেন, মানে সেই অশরীরের উপর অ্যাটাক করে। কিন্তু মানে মজার বিষয় হচ্ছে সেখানে আর কেউ থাকে না এবং তার গায়েও কোনো কিছু বোধ হচ্ছিল না। তো এরপর থেকে নানি আর সচরাচর এসব ঘটনা পায় না। ওই দিনের পর থেকেই মানে এক প্রকার কি এক জাদু, মানে জাদু বলবো না কি বলবো জানি না, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওই দিনের পর থেকে আর নানির সাথে এরকম কোনো অশরীরী ঘটনা ঘটতে দেখা যেত না। তো আমিও ছোটবেলা আমি এক জায়গায় পড়াশোনা করতাম। প্রথমে ক্লাস নার্সারি থেকে যে এক স্কুলে পড়াশোনা করেছি, চট্টগ্রামেরই একটা এলাকায়, সংযত কারণে আমি অ্যাড্রেসটা বলছি না। তো সেখানে আমি কনস্ট্যান্টলি, আমি নার্সারি থেকে কেজি পর্যন্ত স্কুলে অনেক ভালো রেজাল্ট করার পর মা বাবার চিন্তা ছিল যে আমি আরেকটু ভালো ভালো স্কুলে পড়াশোনা করি। তো তারা আমাকে এখানে আরেকটা ভালো কেজি স্কুলে অ্যাডমিশন টেস্ট দেওয়ায়, এবং সেই অ্যাডমিশন টেস্টে আমি উত্তীর্ণ হয়ে সেই স্কুলে ভর্তি হই। তো এখন সেটা আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল, প্রায় আসা যাওয়া করতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগতো। তো সেজন্য তো মা বাবা চিন্তা করলো যে বাসাটা আমরা চেঞ্জ করি। তো আমরা স্কুলের পাশের এরিয়াতে বাসাটা নিই। আমারও শখ ছিল ছোটবেলা থেকে যে আমরা আগে নিচতলা বাসায় ছিলাম, এখন দোতলা বাসায় থাকবো। যাই হোক, বাসাটা নেই, এলাকাটার নামও আমি বলছি না সংযত কারণে, কারণ আমি ওই এলাকায় অনেক বছর, যদি আমি বলি সমস্যা হতে পারে অনেক। তো যাই হোক, তো আমরা যথারীতিভাবে আমরা বাসায় শিফট করি। তো বাসাটা, বিল্ডিংটা ছিল এরকম যে, মানে কি বলবো, এখনকার দিনে তো দেখেন যে আপনারা ফ্ল্যাট, ওটা কিন্তু ফ্ল্যাট না, ওটা হচ্ছে পুরোনো দিনের মানে কিছু বিল্ডিং, আগেকার দিনে কিছু বিল্ডিং হতো না যে কমন পাশাপাশি সবগুলা বাসা এরকম। বর্ণনাটা একটু দিয়ে দিই। প্রত্যেকটা দোতলা বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট, মাঝখানে সিঁড়ির এক ডান পাশে 2টো আর বাম পাশে 3টে ইউনিট, আর নিচতলায় সিঁড়ির সাথে লাগানো দারোয়ানের ঘর, যেটা যথারীতি আগের বিল্ডিং এ থাকতো। আর প্রত্যেকটা ইউনিটে 2টো করে রুম, আর জাস্ট ওই সিঁড়ির উপরে আর নিচে সিঁড়ির দুপাশে যে দুটো ইউনিট ছিল, সেই দুটোতে তিন বাসা রুম আর কি। তো আমরা নিয়েছিলাম উপরে একদম কর্নারের বাসাটা, যেটাতে 2টো রুম ছিল। তো যাই হোক, ড্রয়িং রুমের দরজা খুললেই ধরেন হাতের দরজা খুলে লাগানো 2টো সোফা, আর হাতের বাম পাশে আরো 2টো সোফা, আর সামনে বরাবর হচ্ছে খাট। এরপরে পাশের রুমে যাওয়ার পথ, আর সেই রুমে আমার মা বাবা থাকতো, আর সামনের রুমে আমি আমার বোন থাকতাম।
তখন আমরা দুই ভাই বোন, তখন আমার ছোট ভাই হয়নি, আমি তখন আমার ছোট ভাই ওখানেই হয়েছে। যাই হোক, তো আমি ঘটনায় যাই। তো আমি আমি ছোটবেলায় তখন আমি ক্লাস 1-এ থাকতে আমরা ওই বাসায় শিফট করি। ক্লাস 1-এ আমার যে অভ্যাসটা ছিল, আমি ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতাম। ডিম লাইট ছাড়া আমার একদম ঘুমই হতো না। তো ওই বাসায় প্রায় ধরেন 2-3 মাস চলে গেছে। তো মাঝে মধ্যে আমি রাত্রেবেলা শুনতে পেতাম নুপুরের মতো আওয়াজ। কারণ আমাদের মানে প্রত্যেকটা বাসার সামনে কমন রাস্তাটা ছিল বারান্দার মতো, সেটা দিয়ে নুপুরের মতো আওয়াজ। আমি বুঝতাম না ওই জিনিসটা কি, কারণ ছোট ছিলাম, আমি এসব কিছু বুঝতাম না। তখনকার দিনে জিনভূত বলতে মনে করতাম যেন একটা মানে প্রাণী টাইপের কিছু, মানে অন্য ধরনের প্রাণী, যেমন আর কি, মানে জিনভূত জিনিসটা আসলে কি বুঝতাম না তখনই। আত্মা, জিনভূত এসবের সাথে আমার পরিচয় তখন ছিলই না। ক্লাস 1-এ পড়তাম। তো একদিন ডিম লাইটটা হয়ে যায় নষ্ট। সেদিন বাবারও কাজের কারণে আসতে আসতে দেরি হয়ে যায়। তো বাবা ডিম লাইট কিনতে পারে না। তো আমি জাস্ট ঘুমোতে পারি না। তখন তো আমরা যাই হোক 11টা বাজে শুয়ে পড়ি, কিন্তু ডিম লাইট না থাকার কারণে আমি লাইট অফ করে ঘুমোতে পারি না। তো হঠাৎ করে যেটা দেখতে পাই, আমি যখন শুয়ে আছি, আমার সাথে আমার বোনও শুয়েছিল, বোন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে যে দেখতে পাই, দরজা, আমি যে বরাবর শুয়ে আছি, এখানে হচ্ছে সেই সোফার পাশে একটু ফাঁকা জায়গা, ওখানে হঠাৎ করে দেখতে পাই কোত্থেকে যেন বুড়ো মহিলা, যে শাড়ি পরে সাদা শাড়ি পরে ঘুমটা দিলে যেরকম, সেরকম কিছু একটা যেন দরজা দিয়ে ঢুকে এসে ওখানে গুজো হয়ে বসে। আমি সেই জিনিসটা দেখার পর মানে কি বলবো, অত্যন্ত অস্বস্তি আর কেমন যেন একটা অনুভূতি, মানে কি বলবো, ভয় বলবো না কি, অন্যরকম একটা অনুভূতি কাজ করলো, যে মানে অনেক প্রচন্ড অস্বস্তি লাগতে শুরু করে। এটা লাগার পর আমি আর কি করব বুঝতে পারি না, সোজা কম্বল মুড়ি দিয়ে থাকি সারা রাত। এরপর হঠাৎ করে যখন একটু ভোর হয়, তখন আমি হালকা করে চোখ লেগে আসে। ওদিন ঘুম থেকে উঠতে লেট হয়, পরের দিন স্কুলেও যেতে পারি। এইভাবে তো পরের দিন মা বাবাকে আমি কিছু বলি না। তা আমি হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া করে, সারাদিন শরীর খুব খারাপ লাগে, জ্বর হয়। তারপর ডাক্তারের কাছে নিয়ে ওষুধ নিয়ে এভাবে। কিন্তু এরপরে পরের দিন রাতেও ঠিক একই ঘটনা, সেম একটা ফিগার আমি সোফার পাশে দেখতে পাই। তাও পরের দিন রাতে সেম ভাবে আমি শুয়ে পড়েছি, আমার বোন ঘুমিয়েছে, আমিও ঘুমাইতে পারিনি। তো সেদিনও বাবা সামহাও হয়তো ডিম লাইটটা সেদিনও আনতে পারিনি, বাবার কাজ ছিল। আমি আবারও ঘুমাতে পারছি না, সেম জায়গায় সেম জিনিসটা আবার এসে বসে, কিন্তু কিছু করছে না। তো আমি জিনিসটা দেখে আবার ভয় পাই। সেম ভাবে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। এখন এটা আমি মা বাবাকে কিভাবে কি বলবো বুঝতে পারছি না। আমি আসলে তখন একটু কি পরিমাণ অস্বস্তি আর ভয় লাগছে সেটা আমিই জানি, কি যে হয়েছিল সে সময়। তো যাই হোক, এভাবেই ঘটতে থাকে। প্রতি প্রায় সময় হয় ওই জিনিসটা দেখতে পাই, আবার মাঝে মধ্যে আমাদের বাসার সামনে থেকে এক মাথা থেকে আরেক মাথা এই নুপুর করে কে যেন হাঁটতে থাকে, এরকম আওয়াজ শুনতে পাই। এইভাবে কিছুদিন চলতে থাকে। তো বলে রাখা ভালো যে আমরা যে ওই বাসাটায় ছিলাম, ওখানে কারোর সাথে কোনো মিল ছিল না, সবাই যে যার মতো থাকতো, মানে একদম থমথম একটা পরিবেশ। তো আমাদের পাশে যে দুটো ফ্যামিলি ছিল, ওরা হচ্ছে পরপর আত্মীয়, মানে দুই বোন, তারা তাদের ফ্যামিলি নিয়ে থাকে আর কি, তাদের হাজবেন্ড ওয়াইফ। তো ওনারা পাশে কোনো কারণে, আমরা হিন্দু বা কোনো কারণে আমাদেরকে পছন্দ, আপনারা কিছু মনে করবেন না কথাটা, আমি ওনার পরিচয়ও হাইড করে রাখছি, কারণ উনি একজন প্রফেসর। যাই হোক, তো কারোর সাথে কারো মিল ছিল না। কিন্তু আমি পরে একটা জিনিস লক্ষ্য করি, আমার মা কোনো কারণে ভয় পাওয়া শুরু করে। তারপর মা বলতো যে এই ঘরে ঠাকুর দেবতার ছবি ভালো মতো লাগিয়ে রাখবি, আর আমাদের ঠিক মতো পূজা অর্চনা করতে হবে। যেটা থেকে বুঝতে পারি যে আমি না, আমার মাও জিনিসটা আসলে ফেস করা শুরু করে। যাই হোক, এভাবেই চলতে থাকে কোনো না কোনো ভাবে। এরপরে প্রায় 2-3 বছরে এইভাবে টুকটাক মাঝে মধ্যে নুপুরের আওয়াজ, উপর থেকে বা ছাদের উপর কেউ হাঁটছে, বা ঘরের ভিতর কেউ কোনো ছায়ামূর্তি দেখে যাচ্ছে, এভাবে টুকটাক ঘটনা ঘটতে থাকে। তো প্রায় 3 বছর পর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই বাসায় এখানেই থাকবো। আমরা ওই পাশের সিঁড়ির সাথে যে বাসাটা, যেটাতে 3 রুম, কারণ তখন আমার ছোট ভাই হয়েছে, তো এখন আমাদের আলাদা রুম দরকার। আমরা 3 রুম যে বাসাটা, ওটা নিলাম ওই বিল্ডিং এ, জাস্ট ওই সিঁড়ির পাশের রুমটা নিলাম, যেহেতু এটাতে 3 রুম। তো 3 রুম, ভিতরের রুম যেটা সিঁড়ির পিছন বরাবর পড়েছিল, সেটাতে মা বাবা থাকতো, আমি যথারীতি সামনের রুমে থাকতাম, আর মাঝখানের রুমে আমার বাবা, এরকম আমরা সবাই ভাগ করে থাকতাম আর কি 3 রুমে। তো এভাবে তো ওখানে আবার থাকার পর কিন্তু সেইবার আমি আর ছায়ামূর্তিটা তেমন দেখতে পাই না, কিন্তু মাঝে মধ্যে এই এক পাশ থেকে আরেক পাশ
কে যেন মানে নুপুরের আওয়াজ কন্টিনিউয়াসলি শুনতে থাকি। আর উপরে যে তারপর আমাদের সিঁড়ির উপরে দিয়ে আমরা যখন এই বাসাটাতে শিফট করি, পাশেই তো সিঁড়ি ছিল, টের পাতাম সিঁড়ির উপর দিয়ে ছাদের উপর কেউ হেঁটে গেল, এরকম আওয়াজ শুনতে পারতাম টুকটাক। তো এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন, কিন্তু আমরা কেউ কিছু করি না। পরে পরে দেখি যে আস্তে আস্তে তখন ওখানকার পরিবেশ শেষ হয়ে যায়। ওখানে নতুন আরো ভাড়াটি আসে, এর মধ্যে একজন ছিল আমার বোনের ক্লাসমেট। তো একদিন হয়েছে কি, সন্ধ্যাবেলা ওরা দুজন ছাদে যায়, তারপর এসে হঠাৎ করে আমাকে এসে চিৎকার করে বলা, কিছুক্ষণ পরে এসে আমাকে চিৎকার করে বলতেছে দাদা দাদা, আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছে। আমি বলি যে বয়স কি হয়েছে বল। বলছে দাদা, আমরা দুজন যখন ছাদে গেছি দেখি ওই ছাদের ওই কোনায় একটা বুড়া মহিলা আমাদের দিকে তাকে খুব বিশ্রী ভাবে আসছে, কোত্থেকে যেন এসছে মহিলাটা, আমরা ওকে দেখে অনেক ভয় পেয়েছি। তো আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, চুপচাপ থাকবো। তো এটা পরে মা বাবাকে বলি, বাবা এটা বিশ্বাস করতে চায় না, পাত্তাও দিতে চায় না, বাট মা কিছুটা বুঝে। তারপর এবার সেদিন এভাবে কিছুদিন চলে যায়। এরপর সেদিন রাত্রেবেলা, পরের দিন লক্ষ্মী পুজো ছিল। তো লক্ষ্মী পুজোর তখন আমি টুকটাক ড্রয়িং শিখতাম, তো আমি শখ করি যে লক্ষ্মী পুজোর আলপনা ডিজাইনটা আমি করব। তো আমি আলপনা ডিজাইনটা আমি খাতায় ড্রাফট করি। আমার আলপনার ডিজাইন থেকে দেখে দেখে ঘরের সবাই আমার ডিজাইন অনুযায়ী ঘরের ফ্লোরে আঁকা শুরু করে। আলপনার কাজ শেষ হতে হতে ওই দিন প্রায় রাত 2টো বেজে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমানোর প্রস্তুতি নিব, হঠাৎ করে মা ডাক দেয়, বলছে এই তোরা তাড়াতাড়ি আয়। তা আমি বললাম কি হয়েছে। তো তারপর মা ডাক দিল, মার রুম থেকে দেখালো যে এই দেখ, মার রুম থেকে যে জানলাটা, ওটা দিয়ে কিন্তু আমাদের বাইরের রাস্তাটা দেখা যায়। সেখানে বলছে এই দেখ শোন। আমরা শুনতে পারি একটা নুপুরের আওয়াজ, এই পাশ থেকে ওই পাশ আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে আর আসছে, এই পাশ থেকে ওই পাশ এভাবে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর আসছে। মা বলতেছে দেখছো এই যে, তারপর বাবাকে বলছে দেখছো এই যে এই জিনিসটা আমি প্রতিদিন রাতে শুনতে পাই। আমি মাকে বললাম মা এই জিনিসটা আমিও আগে শুনেছি, কিন্তু এতদিন তোমাকে বলিনি। বলছে যে বলছ নাই কেন, বলা দরকার ছিল। বলতেছে যে বাবা বলছে দূর, এগুলা কিচ্ছু না চলো দেখি বাইরে কি আছে। আমরা যখন বাইরে যাই তখন আওয়াজটা শুনতে পাই যেন সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠে চলে গেল। আমরাও আওয়াজটা পিছনে পিছনে যাই, গিয়ে তারপর এদিকে হচ্ছে সিঁড়ির উপর বরাবর, এদিকে গেলে পানির ট্যাঙ্কি, আওয়াজটা যেন তখন পানির ট্যাঙ্কির দিকে চলে গেল। আমরা যখন ওদিকে লাইট মারি দেখি ছোট 2টা পা এরকম করে নুপুরের মতো করে হাঁটতে হাঁটতে উপরের দিকে চলে গেল। তো তারপর বাবা পিছনে গিয়ে তারপর কিছুক্ষণ পরে এসে নেমে এসে বলে যে ধুর ওখানে কিছু না, এটা তোমরা ভুল দেখছো, মিথ্যা কথা সব। মানে বাবা যেন জেনেও না জানার ভান করছে, এরকম কিছু একটা আর কি। কারণ বাবা যদি ভয় পায় তো আমরাও তো ভয় পাবো। তো তারপর আমরা ঘরে চলে আসি, বলতেছে দেখ আমি এরকম এই জিনিসটা দেখি। আমি বললাম যে মা আমিও তো প্রায় সময় দেখি। বলে যে এভাবেই আমরা অনেকক্ষণ ডিসকাশন করি। তারপর যেটা বুঝলাম যে মাও আরো অনেক কিছু মাঝে মধ্যে দেখতো, যে কেউ নুপুর পরে হাঁটছে বা কোনো অবয়ব এরকম কিছু দেখতো। তো সেটা থেকে বুঝতে পারলাম যে আসলে এই ঘটনাটা আমি একা না, আমার মা বাবাও দেখেছে। তো পরে আমাদের পাশের আরেকজন ভাড়াটিয়া প্রতিবেশী একদিন উনি এসে আমাদেরকে একটা কথা বলা শুরু করে আমাদের সাথে। কি বলছে, এখন আমাকে কথা বলার সময় আমাকে সরিয়ে দেয়, বলে যে তুমি ছোট মানুষ, বড়দের কথা থাকার দরকার নেই। তবুও আমি মাঝে মধ্যে ছোট মানুষ হওয়ার কারণে কৌতূহলে আড়ি পাতার পর ওনার থেকে যেটা শুনেছি, উনি নাকি রাত্রেবেলা ঘুমিয়েছিলেন। তো ঘুমানোর পরে উনি হঠাৎ করে দেখলেন যে ওটা খাটের সামনে কোনো একটা বুড়া মানুষের মতো সাদা শাড়ি পরা একটা অবয়ব এসে বসে থাকে। তো আমি এটা শোনার পর আমি কি ইন্টারাপ্ট করি যে কি দেখেছেন সাদা মানুষ, একটু বলেন তো। মা আমাকে বকা দিয়ে সরাই দেয়, বড়দের মাঝে কথা বলো কেন, তারপর এভাবে সরাই দেয়। তো তারপর যাই হোক আমি আর ওনার সাথে কথা কন্টিনিউ হয় নাই। পরে উনি আমাকে উনি কিছুদিন পরে আমাকে টিউশন করানোর কথা হয়। তো উনি আমি যখন পড়াতে আসতেন তখন ওনাকে জিনিসটা জিজ্ঞেস করলাম। তো উনি বললেন যে আসলে আমি ওই দিন রাতে এরকম একটা অবয়ব দেখেছিলাম। এরকম বললাম যে ম্যাডাম আমিও তো দেখেছি জিনিসটা। বলছে আচ্ছা। তো এরপরে আমরা যেটা লক্ষ্য করি, এই ঘরে আমাদের ফ্লোরে প্রত্যেকটার ঘরে সবাই কিছু না কিছু একটা ব্যবস্থা করেছে ধর্মীয়। কেউ ধরেন কোনো সূরা আয়াতুল কুরসি কিছু দেওয়ালে টানিয়ে রাখতো, কেউ ঠাকুর দেবতার ছবি টানিয়ে রাখতো যারা হিন্দু ছিল। সবাই নিজ ধর্ম অনুযায়ী কিছু করেছেন। তো আমরা যেটা বুঝতে পারলাম এখানে কিছু একটা আছে, কিন্তু কি আছে সেটা আমরা জানি না। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমাদের বাসার 2 বিল্ডিং আগে কিন্তু একটা মসজিদ আছে, মসজিদের পিছনে একটা কবরস্থান, আর কবরস্থানটা আমাদের রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায়। এটা বলে দিতে ভুলে গেছিলাম, সেটার জন্য দুঃখিত। যাই হোক, তো এইভাবে আমরা প্রায় 10টা বছর ওই বিল্ডিং এ থাকি। এরপর আমার পড়াশোনা আর বাবা আর বোনের অন্য জায়গায় ভর্তি হওয়ার কারণে আমরা পরে বাসাটা চেঞ্জ করে ফেলি। ওই বাসায় এখন আমার ফুফুরা থাকা শুরু করে।
তো পরে পরে ওখানের ব্যাখ্যাটা আমরা আর কি হয়েছে জানি না, তবে এখন যত জানি ওখানে আর কোনো হন্টেড ঘটনা ঘটে না। তো এই ছিল আমার ঘটনা, জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, কারণ অনেক আগের ঘটনা। ধন্যবাদ সবাইকে। আমি শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, এইসব খারাপ জিনিসকে আপনি যত বেশি গুরুত্ব দিবেন, আপনি যত বেশি ভয় পাবেন, তত আপনাকে জিনিসটা বেশি ভয় দেখাবে। আপনি ভয় না পেয়ে জিনিসটাকে পাত্তা না দিয়ে নিজের মতো এগিয়ে চলুন। তো মাসি প্ল্যান করে যে এবার দুর্গাপুজো আমাদের সাথে কাটাবে। তো উনি প্রায় দুর্গাপুজো প্রায় এক সপ্তাহ আগেই চলে আসেন। তো সেদিন একদিন রাত্রেবেলা মা বাবা একটু মার্কেটিংয়ে যায়, আমাকে, আমার বোনকে আর মাসিকে একা রেখে চলে যায়। তো আমরা একা একা বসে বসে অনেক রকম আড্ডা দিতে থাকি। প্রথমে সিনেমা থেকে আস্তে আস্তে হরর মুভিজ থেকে আস্তে আস্তে এই হরর বিষয় নিয়ে, মানে ভূত পেতনি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। তো হঠাৎ করেই মাসি বলে যে তাদের এলাকায় নাকি একটা এরকম একজন মানে মুরব্বী মহিলা, একজন বৃদ্ধ মহিলা আছেন, যিনি ধর্মীয় ব্যাপারে অনেক ভালো জ্ঞান, এবং উনি ওনাদেরকে অনেক এরকম হরর ঘটনা শুনিয়ে থাকেন। তো আমি বললাম যে কি বলো মাসি, তো ওনার একটা ঘটনা আমাদেরকে শোনা। তো মাসি ওই মহিলার মুখ থেকে শোনা একটা গ্রামের একটা ঘটনা, সেটা আমি এখন সরাসরি শোনাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে ঢাকারই কোনো একটা গ্রামে, সে আমাকে সেই গ্রামের ঠিকানা বা নাম কিছুই বলেনি। তো ওই ঘটনায় সে হিন্দু পাড়ায় আর কি একজন মারা যায়, একজন বৃদ্ধ মারা যায়। তো যথারীতি গ্রাম তো সবাই ধর্মীয় সব কীর্তি সেরে সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। তো শ্মশান যেতে হলে বাড়ি থেকে ধান ক্ষেত পের হয়ে বেশ অনেকটা রাস্তা হেঁটে তারপরে শ্মশান ঘাট। তো শ্মশানে লাকড়ি সবকিছু ব্যবস্থা করে, কিন্তু এদিকে সমস্যাটা হয় যে তখন ছিল প্রায় 90 দশকেরই সময়, তখন তো যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত ছিল না। শহর থেকে তার কিছু ছেলে আরো কয়েকজন আসার কথা, তারা এখনো এসে পৌঁছাতে পারেনি। এখন এদিকে শ্মশানে লাকড়ি দেওয়া আসে, সেখানে লাশটাও রাখা হয়। তা এখন সবাই কি করবে, তো সবাই সিদ্ধান্ত নেয় যে রাতের জন্য আপাতত লাশটা এখানে থাকবে, সাথে তিনজন এসে পাহারা দিবে, আর সকালে দাহ করা হবে। তো এখন তিনজনকে রাজি করানো হয়। তো তিনজন ছিল মোটামুটি জোয়ান ছেলে, তারা লাশের পাশে দাঁড়িয়ে কেউ বসে ঠিক করে যে পাহারা দিবে, আর ওরা এসে পৌঁছালে ভোরে বা সকালে দাহটা করা হবে। তো সবাই চলে যায়, তিনজন সেখানে থেকে যায়। তো এখন অনেক রাত হয়ে তারা বিভিন্নভাবে টাইম পাস করতে করতে, তো ওরা দুজন ঠিক করে যে দুজন একটু ঘুমিয়ে পড়ুক, একজন উঠে পালাক্রমে পাহারা দিবে। তো দুজন মাটিতে ঘুমিয়ে পড়ে, আর একজন বসে বা শুয়ে বিভিন্নভাবে সময় পাস করছে। হঠাৎ করে সে শুনতে পায়, মানে লাশটা ছিল শ্মশান ঘাটের উপরে, লাকড়ির স্তূপের তো লাশটা রাখা ছিল। তো হঠাৎ করে ছেলেটা শুনতে পায় যে লাকড়ি নড়ার আওয়াজ শুনতে পায়। সে তাকিয়ে দেখে লাশটা হঠাৎ করে বসে গেছে, তারপরে পা সামনের দিকে নেমে আস্তে করে দাঁড়িয়ে যায়। সে এটা দেখে ভয়ে অনেক স্তব্ধ হয়ে যায়। তারপর লাশটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে এসে যে দুজন ঘুমিয়ে থাকে তাদের দুজনের গায়ের গন্ধ শুকতে থাকে, মানে তাদের দুজনের গায়ের ঘ্রাণ নিতে থাকে এভাবে। এটা দেখা, তো ওদের দুজনের ঘ্রাণ নেওয়ার পর যখন যে ছেলেটা জেগেছিল তার দিকে আসে, সে তাড়াতাড়ি ধান ক্ষেতের মাঝ দিয়েই দৌড়ে বাড়ির দিকে চলে যায়। পিছনে দেখতে থাকে যে পিছনে লাশটাও আসতে থাকে। তো সে তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে কোনো রকমে একজনের বাড়িতে ধাক্কা দিয়ে, যখন দরজা খুলে সে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তো যখন সে জ্ঞান ফিরে, তখন সে দেখে পাশে এলাকার অনেক মানুষ। তো সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো সে বললো যে সে সবাইকে সবকিছু বলে। তো তুমি বলে, ধুরো, তুমি এটা ভুল দেখেছো, তোমার মনের ভুল, হয়তো রাতে ভয় পেয়েছো তাই হয়তো এরকম দেখেছো। বললো না, আমি সত্যি দেখেছি, কেউ বিশ্বাস করে না। তারপর তো ওর ভোরবেলায় ওর জ্ঞান ফিরেছিল। তো সবাই যথারীতি সবাই ওখানে যখন দাহ করতে যায়, দেখে লাশটা সেখানে আছে, কিন্তু লাশের পায়ে ধানের কিছু দানা লেগে আছে, ধান আর তারপরে ঘাস, মানে যেটা দেখে বোঝা যায় সম্ভবত লাশটা ক্ষেতের মাছ দিয়ে দৌড়েছে বা হেঁটেছে এটা। তো সবাই আর বেশি দেরি না করে ধর্মীয়ভাবে সে তার লাশটা সৎকার করে ফেলে। তো সৎকার করার পর যথারীতি আমাদের হিন্দুদের কিছু নিয়ম আছে। অশুচি পালন করার পর তারপর আত্মা মুক্তির জন্য যে অনুষ্ঠানটা করে শ্রাদ্ধর দিন যে ঘটনাটা ঘটে, সবই স্বাভাবিকভাবে চলতেছিল। হঠাৎ করে যেই দুইজনের গায়ের গন্ধ শুকেছিল লাশটা, সেই দুইজন একদম হঠাৎ করেই মারা যায়।
মানে স্বাভাবিকভাবে চলতে চলতে হঠাৎ করেই চোখ বন্ধ করে প্রাণ বেরিয়ে সেখানেই মারা যায়। ডাক্তার এসে তাদেরকে সরাসরি মৃত ঘটনা করে। তো এই মাসি আমাকে এই ঘটনাই শুনিয়েছিল। এটা শোনার পর সেদিন রাত্রে আমি আর ঘুমাতে পারিনি, অনেক ভয় পেয়েছিলাম, কারণ অনেক ছোট ছিলাম। যাই হোক, এখন এসব ভয় লাগে না। তো এই ছিল